তো ঠিক আছে, আমরা শুরু করি। সেটা হচ্ছে আমরা যেই সিএসএসটা দেখব, সিএসএস এর ফুল ফর্মটা আসছে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট থেকে। এটার সিএসএস ফাইলের দরকারটা কি? দরকারটা হচ্ছে আমরা যে এইচটিএমএল ফাইলগুলো ইউজ করছি সেটা হচ্ছে একটা স্ট্রাকচার দিচ্ছে। এখন সেটাতে যদি আমি কোনো রকম স্টাইল করতে চাই, ধরেন স্টাইলটা কীরকম হতে পারে যে আমি ব্যাকগ্রাউন্ড কালার করতে যাচ্ছি, ফন্ট যেগুলো ইউজ করছি সেই ফন্টের সাইজ, ফন্টের কালার, ঠিক আছে, এরকম যে বিভিন্ন রকম এলিমেন্টগুলো আছে সেই জিনিসগুলোকে যদি আমি স্টাইল করতে চাই বিভিন্ন রকম, সেটার জন্য হচ্ছে এই সিএসএস ফাইলটা আমার দরকার পড়ছে। এইচটিএমএল দিলে দেখা যাবে যে ওটা বাই ডিফল্টে যেরকম আসে সেরকম সেরকম নর্মালি দেখাবে, ঠিক আছে। অবশ্য আরেকটাভাবে আমি এইচটিএমএল এর মধ্যেই সিএসএস এর কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি আমি হেডের মধ্যে স্টাইল ট্যাগটা ইউজ করি, সেই স্টাইলের মধ্যে কিন্তু কিছু কিছু সিএসএস কাজগুলো করা যায়। তো সেগুলো আমরা দেখব এখানে যে কোনটাকে কী ধরনের সিএসএস বলে। তো নর্মালি হচ্ছে যে সিএসএস ফাইলটা থাকে সেটা হচ্ছে তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ইনলাইন সিএসএস জিনিসটা কি? সেটা হচ্ছে দেখেন যে আমরা যেই ধরেন বিভিন্ন রকম যে ট্যাগগুলো ইউজ করি, H1 ট্যাগ, পি ট্যাগ, এগুলো যেগুলো ইউজ করা হয় সেগুলোর সাথে সাথেই স্টাইলটা আমি ইউজ করছি। দেখেন এখানে এইচ ওয়ানের সাথে ওই লাইনেই ডিসপ্লে হচ্ছে স্টাইল দিয়ে, তারপরে তার যে প্রপার্টির সাথে ভ্যালু, তারপরে সেমিকলন দিয়ে আরেকটা প্রপার্টি, তার সাথে এটি কোলন দিয়ে হচ্ছে ভ্যালু, তারপর আবার একটা সেমিকলন। তো এটার দ্বারা যেটা হচ্ছে যে আমি যে ট্যাগটা আছে সেই ট্যাগের সাথে সাথেই হচ্ছে স্টাইলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মানে একটা ইউনিক স্টাইল দিচ্ছি ওই লাইনেই, মানে ওই ট্যাগের কারেসপন্ডিং যে এলিমেন্টটা আছে, যে কন্টেন্টটা আছে সেটাতেই শুধু স্টাইলটা হবে। এখানে দেখেন যে H1 স্টাইল, এই লাইনে যেটা লিখছি, এই দিস ইজ এ হেডিং, এটার উপরে শুধু এটার ইফেক্টটা পড়বে। ঠিক সিমিলার ওয়েতে পি স্টাইল যেটা আছে, পি স্টাইল কালার, এটা হচ্ছে সেই পি ট্যাগ নেম সাথে স্টাইলটা কী করলাম, এখানে যে কন্টেন্টটা আছে, যে এলিমেন্টটা আছে সেটার কালার আমি রেড করে দিলাম। লেখার প্রপার্টিটা দেখেন একই, কিন্তু ট্যাগ নেম, স্টাইল, তারপরে হবে প্রপার্টি কোলন সেই ভ্যালুটা, ঠিক আছে। তো ইনলাইন যে এলিমেন্ট সেটার হচ্ছে যে আমার নির্দিষ্ট একটা এলিমেন্টের উপরই সেটার ইফেক্টটা পড়বে, কমনলি ইফেক্ট পড়বে না। যে ট্যাগটা আমি ইউজ করছি সেই ট্যাগের আন্ডারে যেই এলিমেন্টটা থাকবে সেটার উপরেই কেবল এটার ইম্প্যাক্টটা পড়বে। এটার এক্সাম্পলটা হিসেবে এখানে দেখানো আছে এটার আউটপুটটা কীরকম হওয়া উচিত এই কোডের। সেটা হচ্ছে যে দিস ইজ এ হেডিং, এটা হচ্ছে শো করবে এটার জন্য, যেহেতু এখানে কালার ব্লু করা আছে, সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টারে দেওয়া আছে, এটা মাঝখানে চলে আসছে। তারপরে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা যেহেতু রেড কালার করা ছিল এখানে দেখেন ডিসপ্লে করছে দিস ইজ এ প্যারাগ্রাফ, এটা হচ্ছে রেড কালারের। নেক্সট হচ্ছে যে ইন্টারনাল সিএসএস জিনিসটা কি সেটা দেখেন এখানে যে আমার যে বডিটা ছিল, ধরে নিলাম স্যার, বডির ভিতরে, হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। ইনলাইন সিএসএস যে করলেন, জি জি, ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমি কি একাধিক যদি প্রপার্টি অ্যাড করি সেক্ষেত্রে কমা দিয়ে করবো না? হ্যাঁ, এই যে একাধিক প্রপার্টি আমি যখন ইউজ করছি সেমিকোলন ইউজ করে করে দিতে পারি, যে এক লাইনে সব চলে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু ওটা ওকে, দেখানো আছে। এখানে যেমন কালার হচ্ছে একটা প্রপার্টি, টেক্সট লাইনটা আরেকটা প্রপার্টি, আমি হচ্ছে সেমিকোলন দিয়ে দিয়ে একই লাইনে দেখা দিতে পারছি। ও দেখিনি স্যার, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ইন্টারনাল সিএসএসে যখন আমি আসলাম তখন এই জিনিসটা কী করছে যে আমি একটা সিঙ্গেল যে আমাদের ফাইলটা আছে, যে এইচটিএমএল যে পেজে আমি কাজ করছি ওইখানেই আমি সিএসএসের কাজটা করব। কীভাবে করব? যেমন হচ্ছে আমার বডির ভিতরে সব কিছু থাকে, সেখানে আমি H1 ট্যাগটা ইউজ করলাম, পি ট্যাগ ইউজ করলাম, সবই আছে, ওকে। এখন এখানে যে স্টাইলটা আছে সেটা আমি ইনলাইনের মতো ট্যাগের সাথে সাথে স্টাইলটা আমি রাখলাম না। আমার যেখানে হেড ট্যাগটা আছে সেই হেডের আন্ডারে স্টাইল নামের আমি আরেকটা ট্যাগ নিলাম, সেখানে দেখেন আমি স্টাইলগুলো করে ফেলছি এই স্টাইল ট্যাগের ভিতরে। কীভাবে? যে এই বডি, সেই পুরো বডিটার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম, এটা একটা কালার। তারপরে হচ্ছে যে H1 যেটা আছে, যেই ট্যাগটা আছে সেই H1 ট্যাগ, সেখানে দেখেন বলছে H1 ট্যাগের কালারটা হবে মেরুন। এখন যত জায়গায় আপনি H1টা ইউজ করবেন, ওই বডির ভিতরে যত জায়গায় H1 পাবে দেখা যাবে যে ওই জায়গাতে এই কালারটা মেরুন কালারে করে ফেলবে। এরপর যদি চান আপনি পিয়েরও যেই কালারগুলো আছে সেটাও আলাদা করে কালারগুলো করতে পারেন। তাহলে দেখা যাবে যে এরকম যদি করি তাহলে একটা এইচটিএমএল পেজে
একই টাইপের যত ধরনের ট্যাগগুলো আসবে সবগুলোতে সেম কিন্তু কালার বা স্টাইল সেগুলো কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে। যেটা হচ্ছে ইনলাইনের ক্ষেত্রে ইন্টারনালের ডিফারেন্সটা এটাই, ইনলাইনে আপনি ট্যাগে হাত দিচ্ছেন, ট্যাগেই আপনি জাস্ট স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছেন। ইন্টারনাল সিএসএসে আপনি হচ্ছে একটা এসটিএমএল সিঙ্গেল পেজ নিচ্ছেন, সেখানেই আপনি ওইখানে এসটিএমএলেরও কাজ করছেন, আবার ওখানে সিএসএরও কাজ করছেন, সিএসএসেরও স্টাইল ট্যাগের ভিতরে। এখন এই আগেরটা যেটা হচ্ছিল ইনলাইনে, সেটা হচ্ছে যে যেটাতেও আপনি কাজ করছেন সেই ট্যাগেই শুধু চেঞ্জটা আসছিল ইনলাইনের ক্ষেত্রে, কিন্তু এখানে যেহেতু H1 কালার মেরুন যখন হচ্ছে, তখন এই জায়গাটা হচ্ছে যে যে ট্যাগটা আপনি ইউজ করছেন সেই ট্যাগ যত জায়গায় আসছে ওই বডির ভিতরে প্রত্যেকটার ইফেক্টই কিন্তু পড়ছে এখানে। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। তাহলে এক্সটার্নাল সিএসএস জিনিসটা কীরকম হতে পারে? এক্সটার্নাল সিএসএস জিনিসটা হচ্ছে খুবই কমন, যেটা হচ্ছে নর্মাল প্র্যাকটিসের জন্য করা হয়। সেটা যে আমি সিএসএসের জন্য আরেকটা ফাইল মেনটেন করবো, দেখা যাবে যে স্টাইল.সিএসএস নামে আমি হচ্ছে আরেকটা ফাইল ক্রিয়েট করছি এইচটিএমএলের জন্য, main.html বা index.html এর একটা ফাইল থাকছে। পরে এই যে সিএসএস ফাইলটা করা হলো সেটা হচ্ছে হাইপার রেফারেন্স দিয়ে আমি এটাকে অ্যাড করে দিলাম, মানে যেটা নর্মাল প্র্যাকটিসে করা হয়। আর এই জিনিসটা করতে হবে অবশ্যই, এই ডাটাটা রাখতে হবে যে হেড ট্যাগটা আছে সেই হেড ট্যাগের ভিতরে, মানে যত কিছুর করতে চান সব কিছু হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে রেখে, মানে এই সিএসএস যে ফাইলটা আপনি মেনটেন করছেন সেই সিএসএস ফাইলের মধ্যেই থাকবে। আর আপনি যে এইচটিএমএল ফাইল যেটা মেনটেন করবেন সেটা হচ্ছে শুধু এইচটিএমএল থাকবে, মানে ওইটা ওই স্টাইল শিটের যে ফাইল ওটা পুরোটা আলাদা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এটার ডিফারেন্সটা আপনাদের আসেই যে ইনলাইন, ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল সিএসএসের মধ্যে ডিফারেন্সটা কী। ওকে, নেক্সট হচ্ছে আমরা দেখব যে সিএসএস সিনট্যাক্স। তো যেটা হয় নর্মালি আমরা যদি একটা ব্লক চিন্তা করি, প্রত্যেকটা ট্যাগের জন্য আলাদা আলাদা ব্লক থাকবে এরকম। আর এই ট্যাগগুলোকে আবার হচ্ছে সিলেক্টরও বলা হয়, যেমন H1 একটা সিলেক্টর, সেই সিলেক্টর আন্ডারে হচ্ছে প্রপার্টি আছে, এবং প্রপার্টি বিভিন্ন রকম হতে পারে। এখানে যেমন একটা কালার প্রপার্টি দেখানো হচ্ছে, এখানে ফন্ট সাইজ প্রপার্টি, এবং এগুলোর পরে কি থাকে যে প্রত্যেকটা প্রপার্টির একটা ভ্যালু, এবং প্রপার্টিগুলো যখন আপনি বসাবেন তখন তার মাঝখানে একটা কোলন বসবে। একাধিক যদি প্রপার্টি থাকে এক লাইনে, সেটা হচ্ছে সেমিকোলন দিয়ে আমি সেপারেট করে দিয়ে দিতে পারি, এক লাইনেই শেষ, ঠিক আছে। বারবার করে H1 দিয়ে প্রপার্টি এরকম আমার দরকার পড়ে না। ওকে, তো আর প্রত্যেকটার জন্য আমি একটা ডিক্লারেশন ব্লক চিন্তা করতে পারি। এই ব্লকটা হচ্ছে ইনভিজিবল আপনাদের মানে এটা একটা সিলেক্টর থেকে আরেকটা সিলেক্টরকে জাস্ট আলাদা করার জন্য, ঠিক আছে। তো এখানে যে সিলেক্টরটা থাকবে সেই সিলেক্টরটা কী বোঝাবে যে আমি কোন এইচটিএমএল ট্যাগে কাজ করতে যাচ্ছি, মানে এইচটিএমএলের যে এলিমেন্টগুলো আছে কোন এলিমেন্টের আমি স্টাইলটা চেঞ্জ করতে যাচ্ছি এটা বোঝাবে হলো H1 দিয়ে। এখানে যে কালারটা থাকবে সেই কালারটা বা হচ্ছে যে প্রপার্টিটা থাকবে সেটা বোঝাবে হলো যে আমি যে এলিমেন্টটা নিয়ে করতে বলতে যাচ্ছি সেই এলিমেন্টের কোন অ্যাট্রিবিউট বা কোন ক্যারেক্টারিস্টিক্সে আমি চেঞ্জ আনতে চাই। আর যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা বোঝাবে হচ্ছে যে কী চেঞ্জ আনতে চাচ্ছি, যেটা আছে তার বদলে কোনটা দিতে চাচ্ছি এটা বোঝাবে হচ্ছে ভ্যালু দিয়ে। প্রপার্টি হবে কোন অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে আমরা যে ট্যাগের কথা বললাম, যেমন H1 একটা ট্যাগ, এরকম সিএসএসের সিলেক্টর কয়েক ধরনের হতে পারে। সিএসএস ইউনিভার্সাল সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, গ্রুপ সিলেক্টর। আমরা প্রত্যেকটা একটা একটা করে দেখবো যে এগুলো কীভাবে নিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারি। শুরুতে যেটা আসছে যে সিএসএস ইউনিভার্সাল সিলেক্টর। তো ইউনিভার্সাল সিলেক্টর যেটা হয় যে আমরা যদি এই একই প্রপার্টি যত ধরনের আমি ট্যাগ একটা HTML ফাইলের জন্য ইউজ করছি সবগুলোতে যদি সেম প্রপার্টি আমি ইউজ করতে চাই, সব এলিমেন্টের জন্য যদি সেম ইউজ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা ট্যাগ কমা সেপারেট দিয়ে না লিখে আমরা জাস্ট একটা স্টার চিহ্নটা ইউজ করতে পারি, ঠিক আছে। অ্যাস্টারিক চিহ্নটা ইউজ করতে পারি, সেটা দিয়ে বোঝাবে কি যে সব ট্যাগগুলো এখানে সিলেক্ট হয়ে গেল। এরপরে প্রত্যেকটা ট্যাগের আমি প্রপার্টি আর তাদের ভ্যালুগুলো এভাবে দিয়ে দিতে পারি। এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল, যেহেতু এটা দিয়ে সব ধরনের সিলেক্টরকে সিলেক্ট করতে পারছে। নেক্সট হচ্ছে সিএসএস এলিমেন্ট সিলেক্টর। এটার সাথে আগেরটার পার্থক্যটা কি? এটার সাথে আগেরটার পার্থক্য হচ্ছে
যে আগেরটা প্রত্যেকটা ট্যাগকেই হচ্ছে সিলেক্ট করছিল, আর এখানে যেহেতু পি ট্যাগ একটা উল্লেখ করে দিচ্ছে বা নির্দিষ্ট একটা সিলেক্টর ইন্ডিকেট করে দিচ্ছে, শুধুমাত্র এই পি লেখা যেগুলো ট্যাগগুলো আছে, এই স্টেমেলের যেগুলো ট্যাগ, সেগুলোতেই এখানে সিলেক্ট করবে। মানে টেক্সট অ্যালাইন সেন্টার, কালার ব্লু, এগুলো যেটা দেওয়া আছে সেটা শুধু হচ্ছে এই পি ট্যাগের এলিমেন্টগুলোকেই নেবে, অন্য এলিমেন্টগুলোকে নিতে পারবে না। ঠিক আছে? তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় যদি এমন হয় যে আমি শুধু এত কোনো একটা স্টেমেলের জন্য যে এতটুকু পোর্শন আমি এরকম স্টাইল করতে যাচ্ছি, তখন এরকম আমাকে এলিমেন্ট সিলেক্টর করতে হবে। ওইটার জন্য যে ট্যাগটা ইউজ করা হয়েছে সেই ট্যাগটা ধরে ধরে কাজ করতে হবে। নেক্সট হচ্ছে আইডি সিলেক্টর। আচ্ছা, আইডি সিলেক্টরের দরকারটা কি? আইডি সিলেক্টরের দরকার হচ্ছে যে আপনি এর আগে যেটা করলেন এলিমেন্ট সিলেক্টরে, সেখানে যখন যতগুলো পি ট্যাগ দেওয়া আছে প্রত্যেকটা পি ট্যাগে কিন্তু সেম ধরনের স্টাইল নিয়ে নেবে। এখন আপনার যদি ইচ্ছা করে এরকম যে কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট পড়ে গেল যেটার জন্য আপনি আলাদা ধরনের একটা স্টাইলিং করতে চান, কিন্তু আগেরটা দিলে কী হবে, সব পি ট্যাগগুলো সেম স্টাইল হয়ে যাবে। কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার আপনি নিজের ইচ্ছা মতন দিতে চান, তখন কিন্তু আইডিটা ইউজ করতে হবে। তখন আইডিটা কীভাবে ইউজ করতে পারেন, যে আপনার সেই পি ট্যাগটা সিলেক্ট করতে হবে, তারপরে সেখানে পিআইডি লিখে, পিআইডি লেখার পরে এখানে দেখেন আমরা ওই আইডির একটা নাম দিবেন, ইচ্ছা মতন নিজের ইচ্ছা মতন আইডির নাম দিবেন। এবং আইডি যদি এখানে লিখেন, এটা কিন্তু এই স্টেমের যে বডিটা আছে বডির মধ্যে আপনি লিখবেন হবে যে আইডিটা প্যারা1 একটা নাম দেওয়া আছে। এখন সিএসএস ফাইলে যখন এই আইডি নিয়ে আপনি কাজ করতে যাবেন, তখন দেখেন আমাকে একটু একটা হ্যাশ চিহ্ন ইউজ করতে হবে, হ্যাশ প্যারা1, তারপর আপনি যত স্টাইল করেন সেটা করতে পারেন। দেখেন সবগুলোর কিন্তু স্টাইল কিন্তু একই। যেমন শুরুতে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আপনি হচ্ছে বিভিন্ন রকম প্রপার্টি দিচ্ছেন, কোলন, তারপরে ভ্যালু, সেমিকোলন, আবার প্রপার্টি, কোলন, ভ্যালু, সেমিকোলন, এভাবে কিন্তু আসতে থাকবে। যখন আপনি কোনো আইডি ইউজ করছেন তখন একটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, হ্যাশ। আর আইডিটা কেন ইউজ করছি? আইডি ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এলিমেন্ট সিলেক্ট করব, ঠিক আছে, কিন্তু যদি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট, কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে আমি আলাদা রকমের স্টাইল করতে চাই, তখন হচ্ছে আইডিটা সিলেক্ট করতে হতে পারে। ওকে, নেক্সট এরপরে হচ্ছে যে ক্লাস সিলেক্টর। ক্লাস সিলেক্টর জিনিসটা হচ্ছে কি, যেটা অনেকটাই আইডি সিলেক্টরের মতোই। তবে ক্লাস সিলেক্টর জিনিসটা হচ্ছে কি, যে এখানে আপনি একটা নির্দিষ্ট ক্লাস নেম দিয়ে দিতে পারেন ট্যাগের সাথে। আগে যেরকম আমরা দেখলাম আইডি দিয়ে দেওয়া যাচ্ছে, সেরকম হচ্ছে আপনি এখানে ক্লাসও দিতে পারেন। মানে সেম স্টাইলটা যদি আপনি বিভিন্ন রকম, মানে একই এলিমেন্টের বা হচ্ছে বিভিন্ন এলিমেন্টের যদি একই রকমের স্টাইলিং করতে চান, ঠিক আছে, তখন হচ্ছে এই ক্লাস ধরে ধরে করা সম্ভব। যেমন ধরুন এটা যদি এরকম হতো যে H1 ক্লাস স্বজন, এটা দেওয়া আছে, আপনি যদি এখানে H2 দেন, H2 ক্লাস স্বজন, ঠিক আছে, তারপরে H2 ট্যাগ শেষ হলো, আপনি হচ্ছে জাস্ট এখানে স্বজনটাকে ক্লাস ধরছেন, ডট স্বজন লিখলে দুইটা ট্যাগেই সেটার কিন্তু ইফেক্ট পড়বে। এটা আমি বলতে চাচ্ছি যে যদি দুইটা ডিফারেন্ট ট্যাগও হয়, সেই আপনি যদি সেম ক্লাস দিয়েই তাদেরকে আইডেন্টিফাই করেন, তখন জাস্ট ডট, এখানে একটা জিনিস হচ্ছে যে ক্লাস যখন আপনি আইডেন্টিফাই করছেন, ক্লাসকে যখন আপনি সিলেক্ট করছেন, তখন ডট দিয়ে ক্লাস নেমটা দিতে হবে। কিন্তু আইডির ক্ষেত্রে আমরা কি দেখলাম, হ্যাশ দিয়ে আইডি নেমটা নিতে হয়। ওকে, এখানে ডট দিয়ে ক্লাস নেম, তারপরে হচ্ছে আপনি যেই প্রপার্টিগুলো ইউজ করতে চান সেই প্রপার্টিগুলো ওই সিএসএস ফাইলের মধ্যে লিখে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ক্লাস সিলেক্টরের ব্যাপার। নেক্সট এখানে হচ্ছে যে গ্রুপ সিলেক্টর। গ্রুপ কীভাবে সিলেক্ট করা যায় সেটা হচ্ছে যে আপনি ডিরেক্ট এখানে আছে H1, H2, P, আমি কয়েকটা সিলেক্টর একই সাথে এভাবে দিয়ে দিতে পারি। এটাতে কী হবে, আমার কোডের পরিমাণটা অনেক কমে যাবে। আপনি এটা জিনিস চাইলে, এই জিনিস চাইলে হচ্ছে H1, তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার, কালার ব্লু, আবার H2 দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কাজগুলো, পি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার এই কাজগুলো করতে পারেন। কিন্তু এটা না করে একবারেই তিনটা সিলেক্টর একবারে লিখে প্রপার্টি কোলন ভ্যালু সেমিকোলন, আবার প্রপার্টি কোলন ভ্যালু, এভাবে কিন্তু দিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তো এইভাবে দিলে কী হবে, এটা হচ্ছে আপনার যে বিভিন্ন রকম যে এলিমেন্টসগুলো আছে সেম টাইপের স্টাইলগুলো দিয়ে দিবে। তো আমরা হচ্ছে কয়েক ধরনের এলিমেন্ট সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, এগুলো আমরা দেখলাম।
ইউনিভার্সাল সিলেক্টর এখন দেখলাম। এখন আপনাদের কাছে যদি একটা প্রশ্ন করি, যদি এমন একটা আমি ইউজ করি যে স্টার দিয়ে কোনো একটা প্রপার্টি দিলাম, তাহলে তো সবগুলো যতগুলো আমার এলিমেন্ট আছে তার যে কন্টেন্ট আছে সবগুলো তো সেম স্টাইল নিয়ে নেবে। এখন যদি তারপরও আমি কোনো একটা পার্টিকুলার এলিমেন্ট সিলেক্টর ইউজ করি আলাদা করে, তাহলে কোন প্রপার্টিটা নেবে আপনাদের মতে, কোনটা মনে হয়? কোশ্চেনটাকে বুঝতে পারছেন? কোশ্চেনটা আমার বলুন স্যার, কোশ্চেনটা আচ্ছা, বুঝিয়ে দিন। কোশ্চেনটা বলছি যে ধরেন আপনি ইউনিভার্সাল সিলেক্টর একটা ইউজ করলেন, ইউজ করার পরে সবগুলো বা কিছু কিছু আপনি প্রপার্টি তার ভ্যালু দিয়ে রাখলেন, তাহলে কি হলো? ওই HTML পেজে যতগুলো ট্যাগগুলো আছে তার সেই এলিমেন্টগুলোর কন্টেন্ট সেম প্রপার্টিগুলো নিয়ে নিচ্ছে না ইউনিভার্সাল সিলেক্টরের জন্য? এরপরে আপনি যদি এলিমেন্ট সিলেক্টর ইউজ করেন, নির্দিষ্ট একটা সিলেক্টর বা ট্যাগ ইউজ করে আবার যদি প্রপার্টি দেন, তখন কোন প্রপার্টিটা কাজ করবেন ওই প্রপার্টিগুলোর জন্য, মানে ওই এলিমেন্টের জন্য? দ্বিতীয় প্রপার্টিটা ওভাররাইড করবে স্যার। হ্যাঁ, দ্বিতীয় প্রপার্টিটা ওভাররাইড করবে, কারণ হচ্ছে আপনি কিন্তু একবার ওখানে কিন্তু ধরেন এরকম দিলেন যে স্টার দিয়ে হচ্ছে কালার দিয়ে দিয়েছেন হচ্ছে রেড, ঠিক আছে, আবার হচ্ছে পি দিয়ে পরে আবার দিয়েছেন হচ্ছে কালার দিয়েছে ব্লু, তাহলে সে তো চিন্তা করলো যে একবার তো আমাকে বললো যে লাল কালার করতে, পরে যখন এখন তো উপর থেকে কোড কম্পাইল হতে হতে আসবে, নিচে এসে দেখে যে আবার আবার হচ্ছে ব্লু কালার করতে বলছে, তখন কিন্তু এটা ওভাররাইড করে ফেলবে। ঠিক আছে, ওকে। নেক্সট এখানে আমরা দেখব হচ্ছে যে প্রপার্টিগুলো যে আছে, মানে সিএসএস যেগুলো আমরা প্রপার্টি নর্মালি কাজ করি, প্রত্যেকটা ট্যাগের জন্য কী কী প্রপার্টিগুলো থাকতে পারে। ধরেন এখানে যে বডির জন্য প্রপার্টি দেখানো আছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে আমরা হচ্ছে যেই সিএসএস ফাইল এইচটিএমএল যেই ইমেজগুলো ইনসার্ট করছিলাম, ঠিক সিমিলার ওয়েতে আমরা হচ্ছে একটা ইউআরএল দিয়েই ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করে দিতে পারি। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিটের জন্য কি, যদি ইমেজটা পুরোপুরি আমার যেই ব্যাকগ্রাউন্ড থাকবে সেটা যদি পুরোপুরি কভার না করে, দেখা যাবে যে ওইটা রিপিটেশন হইতে পারে, তো সেটাও আমি হচ্ছে অফ করে দিতে পারি ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে। তারপরে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা হচ্ছে ফিক্সড অবস্থায় থাকবে কি না, আমি তো উপরে নিচে তাকে মুভমেন্ট করাবো, স্ক্রল করবো, তখন সেটার সাথে সাথে ইমেজটাও সরবে কিনা, এই জিনিসটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হিসেবে থাকবে। ব্যাকগ্রাউন্ডের পজিশন কী হবে, কোন অ্যালাইনমেন্টে এটা থাকবে, সেটা হচ্ছে আমি ফিক্সড করে দিতে পারি। আর ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা, মানে হচ্ছে যে আমার যতটুকু, যদি পুরো বডিতে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজটা দিয়ে রাখি, তাহলে সেটা পুরোপুরি কভার করবে কিনা, ঠিক আছে, মানে বডিটা তো হচ্ছে একটা পুরো কন্টেনার, সেই কন্টেনার পুরোটা জায়গা জুড়ে থাকবে কিনা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে কভার করা হচ্ছে। তাহলে বডির জন্য আমি যে যে প্রপার্টিগুলো ইউজ করছি সেটা দেখেন প্রত্যেকটাই ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, পজিশন, সাইজ, এগুলোর উদ্দেশ্য হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের বডি মানেই হচ্ছে তো ব্যাকগ্রাউন্ডে সব কিছুই তার মধ্যেই আছে বডির ভিতরেই, সুতরাং এই জন্যেই ব্যাকগ্রাউন্ড দিয়ে সব প্রপার্টিগুলো এখানে লেখা হচ্ছে। এরপরে দেখেন আমরা যখন সিএসএ এইচটিএমএল পড়ছিলাম তখন হচ্ছে ডিপের সাথে আমরা একবার হচ্ছে পরিচিত হয়েছিলাম। সেটা দিয়ে কী করে, যে আমি একটা নির্দিষ্ট পোর্শন করে করে আলাদা আলাদা করতে পারি, ভাগ ভাগ করে নিতে পারি, ঠিক আছে, মানে ডিপের মধ্যে কিছু কাজ থাকলো, ওইটা একটা আলাদা পোর্শন হয়ে থাকলো, তারপর আরেকটা ডিপ দিয়ে আরেকটা কাজ করলাম, এরকম। তো এই যে ডিপগুলো যেগুলো আছে সেগুলোকেই যদি আমি হচ্ছে একটা স্টাইলিং করতে চাই, তাহলে দেখা যাবে যে আমি এইভাবে কিন্তু করতে পারি, যে ডিরেক্ট ডিপ ধরে ধরেই ওখানে আমি স্টাইল করতে পারছি। যে দেখেন দেখেন এখানে যেমন একটা দেখানো আছে যে ডিপ বর্ডার স্টাইল ডটেড, তার মানে এখন এই ডিপ পোর্শন যতটুকু আছে প্রত্যেকটা যদি কোনো একটা বর্ডার মেনটেন করে, তাহলে যতগুলো ডিপ আছে সবগুলো ডটেড হয়ে যাবে, অ্যাট এ টাইম সবগুলো ডটেড হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন আরেকটা জিনিস বলা হচ্ছে যে বর্ডার স্টাইল ডটেড সলিড ডাবল ড্যাশড, মানে এখানে বিভিন্ন রকম প্রপার্টির কথা বলা হচ্ছে, এগুলো দেওয়া সম্ভব। এবং ডিভের ভিতরে যা যা কিছু আছে সেটারও প্রপার্টি চাইলে এভাবে চেঞ্জ করা যায়। আর এখানে হচ্ছে একটা এরকম প্রপার্টি আপনাদের দেখানো হয়েছে। তো এখানে এখানে হচ্ছে যে বর্ডার স্টাইল যেগুলো আছে, বর্ডার স্টাইল প্রপার্টি শুরুতে এর আগে একটা ছিল
এখানে হচ্ছে ডটেড সলিড ডাবল, ডটেড সলিড ডটেড, এগুলো হচ্ছে বর্ডার স্টাইল কখনোই মাথায় রাখার দরকার নেই। সেটা হচ্ছে যে বর্ডার স্টাইল যখন আপনি প্রপার্টিটা লিখবেন, সাথে সাথে দেখবেন যে অনেক রকম অপশন চলে আসবে, যে সলিড ডাবল কিনা, ডটেড সলিড ডটেড, বিভিন্ন রকম অপশন চলে আসবে। এখন এগুলো হলে কীরকম প্রপার্টি ভ্যালু কীরকম দিলে আপনার হচ্ছে আউটপুট কেমন আছে সেটা অবশ্য করে দেখার ব্যাপার। এখানে তারপর হচ্ছে কিছু কিছু আউটলাইন আপনাদের দেখানো হয়েছে, যে ডটেড সলিড ডাবল হলে সেটা টপ বর্ডারটা ডটেড নিচ্ছে, মানে নামটাই দেখেন ডটেড সলিড ডাবল, তখন টপ বর্ডারটা হচ্ছে ডটেড, রেপ্ট আর লাইটে যেটা থাকছে সেটা হচ্ছে সলিড, আর বটম যে বর্ডারটা থাকবে সেই বর্ডারটা হবে ডাবল। যখন নাম হচ্ছে ডটেড সলিড, মানে এগুলো হচ্ছে আপনারা জাস্ট প্রপার্টি দেখে দেখে বারবার চেঞ্জ করে করে দেখতে পারেন যে আউটপুটটা কীরকম আসছে। তো যেরকমটা দেখা যায় সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে ডটেড সলিড যখন হবে তখন টপ আর বটম যে বর্ডারটা থাকবে, বর্ডার মানে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, বাইরের যে পোর্শনটা এলিমেন্টের বাইরে কি থাকে, প্যাডিং, সেই প্যাডিংয়ের উপরে যে পোর্শনটা থাকে সেটাকে বলা হচ্ছে বর্ডার। ঠিক আছে, তো এই বর্ডারের জায়গাটা যদি এরকম হয় বর্ডার স্টাইল ডটেড সলিড, তখন টপ এবং বটমটা হয় ডটেড এবং লেফট এবং রাইটটা হয় সলিড। ঠিক আছে, মানে সলিড মানে হচ্ছে স্ট্রেট একটা লাইন পুরাটাই, আর যদি ডটেড থাকে তাহলে একটু গ্যাপ গ্যাপ দিয়ে আপনার স্ট্রেট লাইন থাকবে এরকম। আর বর্ডার স্টাইল যদি ডটেড হয় তাহলে পুরা যে বর্ডারটা আছে পুরাটাই হবে ডটেড টাইপের। ওকে, এরপরে যদি এরকম হয় যে আপনার যে বর্ডারটা আছে সেই বর্ডারটা পুরোপুরি রেক্ট্যাঙ্গল টাইপের না, কিছুটা হচ্ছে একটু ওভাল টাইপের যদি হয়, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে এখানে একটা কিসের হিসাব আসবে, রেডিয়াসের হিসাব আসবে। এখন যদি এরকম হয় যে টপ, তারপরে বটম, লেফট রাইট চারিদিকে আপনার হচ্ছে রেডিয়াসটা যদি ডিফারেন্স হয়, তাহলে কোন দিকে কতটুকু পরিমাণের আপনার রেডিয়াস ভ্যালু সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। আর যদি আমরা যেরকম সেন্টারের ক্ষেত্রে জানি যে হচ্ছে একই টাইপের, চারিদিকে একই টাইপের রেডিয়াস হয়, সেটা ক্ষেত্রে একটা ভ্যালু দিলেই হয়ে যায়। আর যদি দুইটা ভ্যালু সেম হয় তাহলে দুইটা ভ্যালু দিতেই হবে, তিনটা ভ্যালু লাগলে তিনটা ভ্যালু দিতে হবে। এখানে যেমন আপনার এক্সাম্পল আপনার দেখা হয়েছে যে 4 ভ্যালুস, বর্ডার রেডিয়াস 4 ভ্যালুস এভাবে দেওয়া আছে, তার মানে কি যে আপনার চারিদিকেই বিভিন্ন রকমের রেডিয়াস কাজ করছে এখানে, মানে বিভিন্ন যে কর্নারগুলো আছে, টপ রাইট কর্নার, ঠিক আছে, তো এই টপ লেফট, এগুলো বিভিন্ন রকম যে কর্নারগুলো আছে, কর্নারগুলোতে আপনার রেডিয়াস ভ্যালুগুলো ভিন্ন ভিন্ন আছে, সেই হিসেবে কতটুকু ভিন্ন আছে, কতটুকু করে আছে সেটা হচ্ছে পিক্সেল ভ্যালুতে বলে দিতে হবে। যদি 3 ভ্যালুস হয় সেই অনুযায়ী দেখেন এখানে 15 পিক্সেল, 50 পিক্সেল, 30 পিক্সেল এভাবে বলে দেওয়া আছে, মানে বা কোনোটা হচ্ছে সিমিলার হতে পারে, সেই অনুযায়ী হচ্ছে এখানে আপনার দেওয়া আছে একটা ভ্যালু। যদি 2 ভ্যালু হয়, 1 ভ্যালু হয়, এরকম মানে 1 ভ্যালু হলে আমরা তো বুঝতে পারছি যে এটা একবারই ধরেন অনেকটা ইয়ার মতন, সার্কেলের মতন, যে পুরো বর্ডারের চারিদিকে আমার হচ্ছে সেম রেডিয়াস নেওয়া আছে, ঠিক আছে। আর যদি হচ্ছে বর্ডার রেডিয়াস 2 ভ্যালুস, 15 পিক্সেল বা 50 পিক্সেল, এটা হচ্ছে অনেকটা উপবৃত্ত টাইপের, আপনারা যেমন বুঝেন সেই উপবৃত্ত টাইপের একটা ভ্যালু হতে পারে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে নর্মাল যে মাউসের যে কার্সারগুলো আছে সেই অনুযায়ী আমরা ভ্যালুগুলো কিছু ইনসার্ট করতে পারি, অটো, এলিয়াস, অল স্ক্রল, পয়েন্টার, মুভ, এগুলো আপনারা একটু দেখে নিন এখানে থেকে ডেসক্রিপশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কার্সর প্রপার্টি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডিসপ্লে প্রপার্টিটাও হচ্ছে অনেক সময় দরকার পড়ে, যে সেটা ইনলাইন, ব্লক, কন্টেন্ট, অনেক সময় হিডেন, ঠিক আছে, বিভিন্ন রকম করে আমরা হচ্ছে রাখতে পারি। দেখেন এখানে হচ্ছে সেই ভ্যালু আর হচ্ছে ডিসক্রিপশন, মানে আমরা জাস্ট প্রপার্টিটা ইউজ করবো হচ্ছে ডিসপ্লে, তারপরে হচ্ছে সেখানে আমরা রাখতে পারি ভ্যালু হিসেবে ইনলাইন, তারপরে হচ্ছে ব্লক, তারপরে হচ্ছে যদি এখানে কন্টেন্ট যেটা থাকবে, নির্দিষ্ট একটা কন্টেন্টের ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেটা যদি আমি এরকমটা হয় যে ডিসঅ্যাপিয়ার করে রাখতে চাচ্ছি, তাহলে সেটা হচ্ছে সেটার জন্য আমি ভ্যালু একটা ইনসার্ট করতে পারি। যদি এলিমেন্টটাকে একদম শো করতে না চাই তখনও সেটাও সম্ভব, যে নান করে ডাকলে সেটা দেখা যাবে যে রিমুভ করে দিচ্ছে এরকম। এরপরে হচ্ছে ফ্লটিং, যে আমার ডিফল্টে যে জায়গায় কোনো একটা এলিমেন্ট থাকা উচিত তার চাইতে যদি আমি অন্য কোনো জায়গায় সেটাকে মুভ করতে চাই,
যদি কোনো একটা এলিমেন্ট নর্মালি যে জায়গায় অ্যালাইন হওয়ার কথা তার চাইতে যদি অন্য জায়গায় আমি অ্যালাইন করতে চাই সে জায়গায় সেটা আমি হচ্ছে ফ্লট এই স্টাইলিং মেথডটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে, যে লেফট রাইট বা যে কোনো দিকে আমি একটা যে কন্টেনার থাকবে সেই কন্টেনার বিভিন্ন দিকে আমি শিফট করে নিতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই জিনিসটা ডেসক্রিপশন আকার দেখানো হচ্ছে যে আমি কি লেফটে রাখবো, রাইটে রাখবো, নাকি হচ্ছে যে ইনিশিয়ালি ডিফল্টে যেটা নেয় সেই ভ্যালুটা নিব, নাকি হচ্ছে ইনহেরিট জিনিসটা বোঝাবে যে ধরেন ওই জায়গাতে অন্য কোনো একটা যদি এলিমেন্ট আগে থেকেই থাকে যেটাকে বলা হচ্ছে তার প্যারেন্ট এলিমেন্ট, সেখান থেকেই হচ্ছে আবার শুরু করবে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনহেরিট, মানে আগের জিনিসটা সে দেখবে যে কোথায় ছিল সেই অনুযায়ী পরেরটা ওই নতুন যখন যখন নতুন নতুন যখন ইনসার্ট হবে তখন হচ্ছে আগের প্রপার্টি অনুযায়ী পরেরটা হচ্ছে বসে যাবে। ওকে, তো এখানে হচ্ছে কিছু এক্সাম্পল দেখানো হচ্ছে যে যদি আমরা ফ্লটটা লেফট রাখি তখন দেখেন এখানে আমি একটা বিভিন্ন রকম একটা ডেপ প্লাস নিয়ে তার ভিতরে হচ্ছে স্টাইলিং করা হচ্ছে। ঠিক আছে, তার হচ্ছে স্টাইল করা হচ্ছে ফন্ট সাইজ দিয়ে, কালার দিয়ে। ফ্লটও করা হলো কীভাবে, যে আমি লেফটটা করবো, মানে লেফট করলে অনেকটা হচ্ছে যে ইনিশিয়াল যেরকম হবে সেরকম টাইপের একটা দেখাবে, ডিসপ্লে করবে। আর যদি ইনহেরিট দিই তাহলে দেখেন যে ফ্লটটা আমি লেফটও রাখতে পারি, ইনহেরিটও রাখতে পারি। ইনহেরিট রাখলে দেখা যাবে যে আগে যেখানে ছিল, যদি এরকম হয় যে রাইট এলিমেন্ট থেকে আগে ছিল, তাহলে দেখা যাবে ওদিকে শিফট হয়ে যাচ্ছে এরকম। ওকে, আমরা হচ্ছে একটা স্লাইড এর মধ্যে শেষ করলাম, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, তো এইখানে হচ্ছে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বক্স মডেল। বক্স মডেল জিনিসটা কি, তার আগে যেটা দেখি যে আমাদের যদি একটা ট্যাগ চিন্তা করি, সেই ট্যাগের দেখেন ভিতর থেকে যদি দেখি এখানে থাকবে হচ্ছে এই ট্যাগের বিভিন্ন রকম কন্টেন্ট বা এলিমেন্ট যেগুলো থাকবে। তারপরে থাকে হচ্ছে প্যাডিং, মানে একেবারেই কন্টেনারের ভিতরে সাথে সাথেই কিন্তু আপনার কন্টেন্টটা থাকে না, কিছু একটা জায়গা ফাঁকা থাকে, সেটাকে বলা হচ্ছে হলো প্যাডিং। এবং প্যাডিংয়ের পরে আসে হলো বর্ডার। দেখেন এখানে যেই গ্রিন মার্ক করে দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে বর্ডার। এবং বর্ডারের পরে হচ্ছে মার্জিনটা আছে। ঠিক আছে, দেখেন এখানে হচ্ছে বড় করে একটা মার্জিন, মানে এখন এগুলো হচ্ছে এক একটা পিক্সেল ভ্যালু, যে আপনার প্যাডিং এটা কত পিক্সেল করে থাকবে, বর্ডার কত পিক্সেল করে থাকবে, কি কালার হবে, মার্জিন কতটুকু থাকবে, কি কালার হবে, কত পিক্সেল থাকবে, এগুলো সব কিছুকে বলা হচ্ছে একটা বক্স মডেল। মানে এগুলো দেখেন একটা যে বক্স করে আছে সেই জিনিসটাকে বলা হচ্ছে যে একটা বক্স মডেল বা হচ্ছে একটা লেআউট। এখন যেই কন্টেন্টটা থাকে সেই কন্টেন্টের ভিতরে থাকবে কি আপনার বিভিন্ন রকম টেক্সট থাকবে, বিভিন্ন রকম ইমেজগুলো থাকতে পারে। আর প্যাডিং যেটা বললাম সেটা হচ্ছে যে বর্ডারের যে রিজিয়নটা আছে সেই রিজিয়নের থেকে কন্টেন্ট যে আছে তার মাঝের যে গ্যাপ সেটা। ঠিক আছে, আর বর্ডারটা হচ্ছে যে আপনার প্যাডিং এবং কন্টেন্ট থেকে মানে এর চারিদিকে যেই ঘেরা অংশটা আছে, আমরা একটু আগে যেটা গ্রিন কালারের যে সলিড গ্রিন যেটা ছিল সেই পোর্শনটাকে বলা হচ্ছে বর্ডার, মানে প্যাডিং এবং কন্টেন্ট দুইটাকেই যারা আবদ্ধ করে রাখবে সেটা হচ্ছে বর্ডার। ওকে, আর মার্জিনটা কি, এখানে একটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে বর্ডার আর মার্জিনের মধ্যে ডিফারেন্স। বর্ডারটা হচ্ছে আপনার কন্টেন্ট এবং প্যাডিং এই জিনিসটাকে আপনার এরিয়া করে রাখবে, মানে ঘিরে রাখবে। আর মার্জিন যেটা সেটা হচ্ছে আপনার বর্ডার এরিয়া সহ মার্জিন করে রাখবে। ঠিক আছে, মানে যদি আমরা হচ্ছে একদম দুইটা দেশের কথা চিন্তা করি, বর্ডারটা আপনার মোটামুটি রাখা হয় যে একেবারে সীমানার ধার ঘেঁষে না একটু আগে, তো এরকম টাইপের জিনিসটা, মানে ওটা হচ্ছে মার্জিনটা একবারে যেখান থেকে একবারে অন্য একটা দিয়ে শুরু হবে, আর বর্ডার এরিয়াটা হচ্ছে তার একটু আগে এরকম। ঠিক আছে, মানে কিছু জায়গা থেকে আপনার হচ্ছে নোম্যান্স ল্যান্ড হিসাবে এরকম। তো এটা হচ্ছে মার্জিন, যেটা হচ্ছে বর্ডার এরিয়াকেও আপনার কভার করে ফেলবে। তো আমরা যদি হচ্ছে বক্স মডেল যেটা থাকবে সেই বক্স মডেলের আমরা তো প্রত্যেকটা পোর্শন একটা একটা করে ডিপ করে নিয়ে নিতে পারি। সেটার যদি আমরা প্রপার্টি ইউজ করতে চাই, এখানে হচ্ছে সেই উইথ, বর্ডার, প্যাডিং, মার্জিন। এখানে দেখেন আমরা যখন বর্ডারটা দিচ্ছি সেই বর্ডারটার একটা পিক্সেল ভ্যালু দিয়ে দিলাম 15 পিক্সেল, মানে কতটুকু সেটা উইথ বা বর্ডারটা যেই কতটুকু মোটা হবে সেটা বলে দিলাম, সাথে তার কালারটা কী হবে সেটাও এক লাইনে কিন্তু বলে দেওয়া হচ্ছে। সাথে প্যাডিং মানে কন্টেন্টের বর্ডারের ভিতরে যে কন্টেন্টটা আছে তার মাঝে কতটুকু গ্যাপ থাকবে
বর্ডার থেকে কন্টেন্টের মাঝখানে যতটুকু গ্যাপ সেটা হচ্ছে প্যাডিং দিয়ে দেখাই দিলাম। এরপর হচ্ছে যে মার্জিনটা থাকবে, বর্ডারের বাইরে যতটুকু জায়গা থাকবে সেটা হচ্ছে বলে দেওয়া হচ্ছে। উইথ কতটুকু হবে ওই কন্টেনারের সেটা হচ্ছে এখানে উইথ দ্বারা দেখানো হচ্ছে, মানে পুরা ডিবের যে উইথ সেটা। তো এখানে দেখেন আমরা বিভিন্ন রকম যেই কন্টেনারের কথা বলা হচ্ছে, বক্স মডেলের কথা বলা হচ্ছে, এখানে একটা আসছে হলো কন্টেন্ট বক্স। ঠিক আছে, তো কন্টেন্ট বক্স যেটা আছে এখানে হচ্ছে যে কন্টেন্ট সাইজটা থাকবে সেটা হচ্ছে ক্যালকুলেট করা হবে উইথ এবং তার যে হাইট, তারপরে হচ্ছে প্যাডিং। ঠিক আছে, এগুলো কতটুকু থাকবে, বর্ডার কতটুকু থাকবে, এগুলো নিয়ে হচ্ছে চিন্তা করা হবে। এবং নর্মালি যেটা হয় যে বক্স সাইজিংটা কন্টেন্ট বক্সটাই ডিফল্ট আকারে আপনার চলে আসে। আপনি যদি এটা নাও ইউজ করেন এটাই দেখা যাবে যে দিবে। ঠিক আছে, বক্স সাইজিং অন্যগুলো আমরা হচ্ছে আলাদা করে অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে এখানে একটা বক্স সাইজিংয়ের কথা বলা হচ্ছে যেটা হলো বর্ডার বক্স, যে ডিবের ভিতরে আপনি হচ্ছে বক্স সাইজিংটা রাখবেন, সেটা হচ্ছে বর্ডার বক্স আকারে থাকবে। তো এটা যেটা হচ্ছে আপনার ইনক্লুড করবে সেটা হচ্ছে কন্টেন্ট, প্যাডিং প্লাস হচ্ছে বর্ডার। ঠিক আছে, বর্ডারটা অ্যাড করবে, কিন্তু এটার সাথে আগেরটার পার্থক্য কি, কন্টেন্টের মধ্যে এটা হচ্ছে শুধু কন্টেন্ট যেটা থাকবে আর হচ্ছে কন্টেন্ট যেটা আছে সেটাই শুধু ক্যালকুলেট করবে। ঠিক আছে, এখানে কিন্তু প্যাডিং তারপর হচ্ছে বর্ডার এগুলো কিন্তু আর এখানে অ্যাড হবে না। কিন্তু যখন আমি বর্ডার বক্স চিন্তা করবো তখন কন্টেন্ট, প্যাডিং, বর্ডার তিনটে কিন্তু এখানে হিসাবে চলে আসবে এটার ভিতরে, বর্ডার বক্সের ভিতরে। কারণ নামটাই কিন্তু আসছে হলো বর্ডার বক্স, মানে বর্ডার সহ আপনাকে এখানে চিন্তা করতে হবে আগেরটা। ঠিক আছে, আগেরটা ছিল শুধু কন্টেন্ট বক্স, কন্টেন্টের উপরে সেটা নির্ভর করবে। ওকে, এখন আমার প্রশ্ন একটা, সেটা হচ্ছে যে এমন যদি হয় যে আপনি কোনো একটা বক্স চিন্তা করছেন, সেই বক্সের যে সাইজ তার চাইতে আপনার কন্টেন্টের সাইজ বেশি হয়ে গেল, তখন কি হবে? ওভারফ্লো হয়ে যাবে। হ্যাঁ, ওভারফ্লো হয়ে যাবে। ওকে, তো আমরা হচ্ছে সেটাই দেখব যে সিএসএস ওভারফ্লো এই জিনিসটা কি। ওভারফ্লো জিনিসটা হচ্ছে যার মধ্যে একটা তো আমি বক্স করে একটা স্পেসিফাইড এরিয়া নির্দিষ্ট করে ফেলছি, সেই নির্দিষ্ট বাইরে যদি আমাদের কোনো কন্টেন্ট চলে যায় তখন এই ওভারফ্লো জিনিসটা দেখা দেয়, ওভারফ্লো প্রপার্টি। তো ওভারফ্লো আবার বিভিন্ন রকম আছে, মানে ওভারফ্লো আসলে সেটা কীভাবে হ্যান্ডেল করব। ঠিক আছে, তো ফার্স্ট ওভারফ্লো হচ্ছে যে যদি এমন হয় ওভারফ্লো ভিজিবল। এখানে যেমন একটা এক্সাম্পল আকারে দেখানো হচ্ছে যে এই যে একটা কন্টেনার আছে, সেই কন্টেনারের বা একটা যে বক্স দেখানো হচ্ছে সেই বক্সের বাইরে কন্টেন্টের কিছু কিছু জিনিস চলে গেছে। ঠিক আছে, তারপর আমি যেহেতু ওভারফ্লো ভিজিবল করে রাখছি, সুতরাং যতটুকু পোর্শন ওইটার বাইরে চলে গেছে সেটাও কিন্তু ডিসপ্লে হচ্ছে। যেমন ধরেন যে এই বক্স পর্যন্ত আমি প্রপার্টি দিয়ে রাখছি হলো ডিপ দিয়ে, যে এখানে আমি ডিপ দিয়ে হচ্ছে কালার করে রাখছি, যে এটা কি কালার, কমলা কালার একটা দিয়ে রাখছি। এখন অতটুকু পোর্শন পর্যন্ত তো এটা কালার করলো উইথ অনুযায়ী। এখন কন্টেনারের যদি কন্টেন্টের উইথ যদি আপনার তার চাইতে বেশি হয় তাহলে তার বাকি যে অংশ সেটাও দেখেন এখানে ডিসপ্লে হচ্ছে, এটা কিন্তু আর ক্লিপ করতে পারবে না। ঠিক আছে, কিন্তু প্রপার্টি অনুযায়ী যতটুকু প্রপার্টি পর্যন্ত ওই ডিপটা আছে সেটাই হচ্ছে কভার করবে, বাকিটুকু আর ধরতে পারবে না। আরেক ধরনের ওভারফ্লো যদি হয় যে হিডেন যদি হয় তাহলে দেখা যাবে যে যতটুকু পোর্শন পর্যন্ত আপনার ওই কন্টেনারের মধ্যে বা বক্সের মধ্যে ধরে সেটাই শুধু আসবে, বাকিগুলো সব হিডেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে যেমন হচ্ছে যে এখানে কন্টেনার কিন্তু বাকিগুলো আর ধরতে পারছে না, ওখানে ক্লিপ হয়ে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্ক্রল জিনিসটা কি, যে এখানে হচ্ছে যে প্রপার্টিটা আপনি এখানে আছে ওভারফ্লো, তার সাথে ভ্যালু দিয়ে রাখছি হচ্ছে স্ক্রল। যদি এরকম হয় তাহলে এখানে দেখেন একটা স্ক্রলের মতন একটা ডিসপ্লেতে আসবে। এখানে যে প্রপার্টিটা আছে আপনার হচ্ছে পুরো ডিপটাই সেম কালারের হয়ে থাকবে, ঠিক আছে, কিন্তু আপনি এটাকে হরিজন্টালি বা হচ্ছে ভার্টিক্যালি দুই দিকেই সরিয়ে দেখতে পারবেন এবং দেখা যাবে প্রপার্টিটা সবই নিচ্ছে। এবং
পুরো যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা এই বক্সের মধ্যেই ধরতে পারবে। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি সেটা দেখতে পাবেন। কিন্তু ওই যে বক্সের যে সাইজ, বক্সের যে হাইট উইথ সেট করা আছে ওর মধ্যেই দেখাবে, কিন্তু যেহেতু কন্টেন্টটা বড় হয়ে গেছে সুতরাং সেটা শো করার জন্য এখানে একটা স্ক্রল জিনিসটা ইউজ করতে হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অটো। অটো জিনিসটা হচ্ছে কি যে এটা অনেকটা স্ক্রলের মতন, কিন্তু অটো যদি আমি দিয়ে রাখি এটা হচ্ছে অনেক সেফ অপশন কেন বলছি, কারণ ধরেন আপনার কোনো একটা জায়গায় আপনার কন্টেন্টটা ছোট বক্সের তুলনায়, কিন্তু আপনি দিয়ে রাখছেন অটো, তাহলে তো কোনো সমস্যা নেই, খুব ইজিলি আপনি কাজটা দেখাতে পারবেন, সেই কন্টেন্টটা ওই বক্সের মধ্যে শো করা সম্ভব। যদি কোনো কারণে যদি কন্টেন্টটা বড় হয়ে যায়, বেশি জায়গা দরকার পড়ে ওই বক্সের তুলনায়, তাও কিন্তু হচ্ছে আপনি সেখানে ডিসপ্লে করতে পারছেন, কারণ ওইটা অটোমেটিক্যালি সেই স্ক্রলের যে স্ক্রল বার যেটা সেটা হচ্ছে অ্যাড করে নেবে প্রয়োজন অনুসারে। ঠিক আছে, তো আরও এক ধরনের আছে। আচ্ছা, আমরা হচ্ছে মোটামুটি এখানে যেই ওভারফ্লোগুলো দেখলাম সেটা হচ্ছে ভিজিবল, হিডেন, স্ক্রল, অটো, এই 4 ধরনের ওভারফ্লো দেখলাম। এরপর হচ্ছে ওয়ার্ড্র্যাপ জিনিসটা কি? আচ্ছা, এখানে দেখেন যে নর্মালি যদি কোনো একটা জায়গায় আমি লিখতে লিখতে এরকম হলো যে লাস্টে এসে একটা খুব বড় একটা ওয়ার্ড পড়ে গেল, ঠিক আছে, তখন কি হয় যে ওই ওয়ার্ডের কিছু অংশ থাকে, বাকি অংশটা আবার নিচে অংশ থাকে। যদি ধরেন এরকম হয় ইনস্টিটিউশনাল, লাস্টে যে ধরেন লেফট টু রাইট আপনি লিখছেন, রাইটে যে ইনস্টিটিউশন পর্যন্ত আসলো, আলটার আসলো না, তখন কী হয় সেটা ব্রেক করে নিচের দিকে চলে আসে। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছিল ওয়ার্ড র্যাপ প্রপার্টি। মানে এরকম যদি হয় তাহলে ওটাকে র্যাপ করে নেক্সট লাইনে নিয়ে যাওয়ার জন্য যে পসিবিলিটিটা আসে সেটা হচ্ছে আমি এভাবে ওয়ার্ড র্যাপ প্রপার্টিটা ইউজ করতে পারি, যে এরকম যদি হয় ওয়ার্ডটাকে ব্রেক করে দেওয়ার জন্য। ওকে, এরপরে হচ্ছে ফিল্টার প্রপার্টি দিয়ে আচ্ছা, ফিল্টার প্রপার্টি এখানে হচ্ছে গ্রে স্কেলের কথা বলা হচ্ছে। আপনাদের কাছে একটা প্রশ্ন এখন যে গ্রে স্কেল, তারপর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, RGB, এগুলোর মধ্যে ডিফারেন্সটা আপনারা কি বুঝেন? মানে ইমেজের জন্য এটার উপর ইফেক্ট কীরকম পড়ে? জি স্যার, সামান্য বুঝতে চাই। গ্রে স্কেল এর পার্সেন্ট যত বাড়াবো সেটা হচ্ছে ইমেজটার খারাপটা আস্তে আস্তে যাবে, বুঝে যাবে না। মানে গ্রে স্কেল যত বাড়বে, হ্যাঁ, গ্রে স্কেলটা কীরকম হবে? গ্রে স্কেল স্যার হচ্ছে পার্সেন্টেজ সর্বোচ্চ হচ্ছে 100, হুম, আর যত হচ্ছে কমাবো তত হচ্ছে গ্রে স্কেলটা গাঢ় হবে, তাই না? হ্যাঁ, মানে ওটা আরও দেখা যাচ্ছে ব্ল্যাক হতে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ, সর্বোচ্চ 100% না স্যার? হুম। এখন জিনিসটা হচ্ছে যে গ্রে স্কেল আর যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে চিন্তা করি, আচ্ছা আমার প্রশ্নটা ওটা ছিল, ওটা হচ্ছে যে গ্রে স্কেল আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কোনটার ব্লারনেসটা একটু বেশি হয় বলুন তো? মানে ইমেজের যে প্রপার্টি সেগুলোকে খুব ভালো মতন ধরে রাখতে পারে। এটা এটা হচ্ছে ইমেজ নিয়ে যারা কাজ করছেন তারা হয়তো ভালো বুঝতে পারবেন। নর্মালি হচ্ছে যদি আপনি আপনারা যখন লাস্ট সেমিস্টারে যাবেন তখন ইমেজ প্রসেসিং হচ্ছে একটা কোর্স থাকবে, ওইটাতে দেখবেন হচ্ছে যে বিভিন্ন রকম ইমেজ আপনি হচ্ছে যেগুলো অপারেশন করা যায় বিভিন্ন রকম, সেটা হচ্ছে গ্রে স্কেল, তারপরে হচ্ছে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখা যাবে যে ইমেজের যে প্রপার্টিগুলো বেশিরভাগ ধরে রাখতে পারে হচ্ছে গ্রে স্কেলে। ঠিক আছে, তো বিভিন্ন রকম যে ইমেজ প্রসেসিং আছে, ভিজুয়ালাইজেশন যে টুলসগুলো আছে সেগুলোতে দেখলে এই গ্রে স্কেলের মধ্যেই হচ্ছে সব কিছু ধরে রাখতে পারে, মানে ব্লারনেসটা এখানে একটু কম থাকে তুলনামূলক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের চাইতে। তো এখানে হচ্ছে আমরা দেখেন যে ইমেজগুলো আছে সেই ইমেজের হচ্ছে আমরা এরকম ফিল্টারিং করতে পারি, যে একরকম ভার্সনে আছে আমি ফিল্টারিং করে কিছুটা চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে ভ্যারিয়েবল একটা ট্যাগ আছে, এটা আমরা পরে দেখি। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এখানে আসি যে সেটা হচ্ছে সিএসএস এর লেআউট, সেটা হচ্ছে দ্য পজিশন প্রপার্টি। পজিশন প্রপার্টিটি হচ্ছে 5 ধরনের, এটা হচ্ছে খুবই দরকার পড়ে সিএসএস নিয়ে কাজ করার জন্য, লেআউটটা কীভাবে থাকবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কিছু কিছু জিনিস আছে যে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলুট আর হচ্ছে স্টিকি। ঠিক আছে,
আচ্ছা আজান দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু কভার করে নিই, তারপরে ব্রেক দেবো নি। ওকে, তো আমরা একটু শুরু করি স্ট্যাটিক। ওকে, তো এখানে দেখেন যে আমি যে পজিশানগুলো নেওয়া আছে, ধরেন এখানে যে আমি ধরেন কোনো একটা ক্লাস নিয়ে নিলাম, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে ইলা, ইলা এ, ইলা বি, এভাবে দুটো হচ্ছে আলাদা আলাদা দিয়ে দিলাম। নর্মালি হচ্ছে যেটা হয় যে দেখেন হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার, এভাবে আমি দিয়ে রাখছি, ঠিক আছে। কোনো রকম কোনো পজিশনের কোনো কিছু আমি রাখিনি, যেহেতু এটা কমেন্টিং করা আছে, সুতরাং কিছু পজিশন উল্লেখ করে নিই। ওকে, সেকেন্ড যে ক্লাসটা চিন্তা করা হচ্ছে, সেখানে দেখেন আমি একটা হচ্ছে পজিশন দিয়ে রাখছি, সেই পজিশনের ভ্যালু দিয়ে রাখছি হলো স্ট্যাটিক। তো এখানে যেহেতু স্ট্যাটিক দিছি আর আগেরটা যেহেতু কোনো কিছু দেওয়া নাই, দুটার ক্ষেত্রে দেখা যাবে যে সেমই দেখাবে। আপনি পজিশন যদি স্ট্যাটিক রাখেন তাহলে যেরকম আউটপুট আসা উচিত, পজিশন যদি মানে প্রপার্টিটা আপনি ইউজই নাও করেন, তাও দেখা যাবে যে আপনার সেম আউটপুটই আসবে। কারণ কি? কারণ স্ট্যাটিকটা হচ্ছে আপনার বাই ডিফল্টে কাজ করে। স্ট্যাটিক জিনিসটা কী বোঝায়? স্ট্যাটিক জিনিসটা বোঝায় যে এখানে যে টপ, তারপরে লেফট, রাইট, বটম যে আছে, সেখানে তার মধ্যে যে আপনার যেই এলিমেন্টগুলো থাকবে, সেই এলিমেন্টগুলো নির্দিষ্ট একটা পোর্শনেই সেটা ডিসপ্লে করবে, সে জায়গাতেই হচ্ছে সেটা পজিশনটা নিয়ে নেবে, ঠিক আছে। যে টপ, লেফট, রাইট, বটম এগুলো দ্বারা হচ্ছে আপনার কোনো এফেক্টেড হবে না এই জিনিসটা। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে রিলেটিভ। এই রিলেটিভ যখন জিনিসটা চলে আসছে, তখন হচ্ছে আপনার পজিশনাল যেই স্ট্যাটিকভাবে যে জায়গাতে আসে বা বাই ডিফল্টে যেখানে আপনার নেওয়ার কথা, তার চাইতে আপনি কিছুটা চেঞ্জ করতে পারেন। এখানে এই প্রপার্টিটা আপনি হচ্ছে সেট করে দিতে পারেন। হয়তো টপে কিছু দূর নিলেন, বা হচ্ছে বটমে, লেফটে, রাইটে কিছুটা জায়গা আপনি হচ্ছে শিফট করলেন। এখন নর্মাল যে জায়গায় থাকার কথা, তার চাইতে যখন আপনি ওইটার সাপেক্ষে আপনি যখন চেঞ্জ করছেন, এই যে সাপেক্ষের ব্যাপার যখন চলে আসছে, এই জন্য এই পজিশনটা, আপনি এই পজিশনের যে ভ্যালু সেটার নাম হচ্ছে রিলেটিভ, ঠিক আছে। মানে এটা যে নর্মাল একটা পজিশনে থাকার কথা স্ট্যাটিক্যালি, তার চাইতে এবার আপনি কিছু মুভ করার আপনার সুযোগ আছে হাতে। সেটা হচ্ছে দেখেন আমরা যেই এখন যেই ইলা ক্লাসটার কথা বলা হচ্ছে, সেটার হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে বর্ডার, পজিশন দেখেন আমি রাখছি হচ্ছে রিলেটিভ। এখন যেহেতু পজিশন রিলেটিভ রাখছি, তাহলে নর্মাল যেটা তার সাথে কতটুকু চেঞ্জ আমি নেব, তো এটার জন্য ধরেন একটা ভ্যালু আমি সেট করে দিলাম যে টপে 50 পিক্সেল নিয়ে যাও, এরকমটাই, ঠিক আছে। এরপরে দেখেন যেটা আসছে যে ফিক্সড পজিশন, ঠিক আছে। তো ফিক্সড পজিশন যেটা হয় যে আপনার এখানে পজিশনটাকে নর্মালি হচ্ছে ফিক্সড পজিশন আপনার খুব একটা ওরকম ইউজ না হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিলেটিভটা দেখা যাবে বা স্ট্যাটিকের ক্ষেত্রে দেখা যাবে। ফিক্স জিনিসটা যেটা হয় যে আপনার হচ্ছে যে রিলেটিভের মতো অনেকটা, মানে তুমি যেখানে আপনি রাখবেন বা যেই পজিশনে হচ্ছে আপনি সিলেক্ট করে দিচ্ছেন, সেখানেই আপনার থেকে যাচ্ছে এরকম টাইপের। যেমন হচ্ছে এখানে একটা অপশান এক্সাম্পলে দেখানো হচ্ছে, পজিশন আমি ফিক্সড করে দিয়ে রাখছি, লেফট, বটম এগুলোতে হচ্ছে 0 পিক্সেল করে আমি ভ্যালু সেট করে রাখছি, ঠিক আছে। এখন এখানে যেটা হচ্ছে যে আপনি যেখানে যদি এরকমটা হয়, যেখানে এখানে বলছে ইজ পজিশন রিলেটিভ টু দ্য ভিউ পোর্ট, হুইচ মিনস ইট অলওয়েজ স্টেজ ইন দ্য সেম প্লেস ইভেন ইফ দ্য পেজ ইজ স্ক্রল। মানে হচ্ছে আপনার স্ক্রল ইয়েটা আছে, এদিকে অপশানটা আছে, সেই স্ক্রল করার পরেও দেখা যাবে যে আপনার যে কন্টেন্ট ডিসপ্লে করছে সেটাই হচ্ছে আপনার আছে, মানে ওই জিনিসটা হচ্ছে দেখাচ্ছে স্ক্রল করার পরেও, ঠিক আছে। মানে আপনি স্ক্রল করছেন কিন্তু সেটা মুভ করবে না, মানে আপনার পজিশনাল যে ভ্যালু, আপনার ব্রাউজার বা উইন্ডোতে যেই স্ক্রল বারটা আছে যে আপনার নিচে নামানো উচিত, সেই নিচে নামানোর পরেও সেটাও নিচে নামবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে পজিশন ফিক্সডের কাজ। ওকে, এরপরে হচ্ছে আর দুইটা মনে ছিল, সেটা হচ্ছে অ্যাবসোলুট। দেখেন
আচ্ছা, এইটা হচ্ছে অ্যাবসোলিউটের যেটা কাজ সেটা হচ্ছে একটু আগে আমরা হচ্ছে যেটা দেখে আসলাম যে অ্যানসেস্টার মানে কি, যে আপনার আগের যে এলিমেন্টগুলো ছিল সেই এলিমেন্ট বা নিয়ারেস্ট পজিশনের যে এলিমেন্টগুলো আছে সেই নিয়ারেস্ট পজিশন এলিমেন্টগুলো যেখানে পজিশন নিছে বা নিয়ারেস্ট প্যারেন্ট, তারপর থেকেই হচ্ছে এগুলো এলিমেন্টগুলো বসা শুরু করবে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে আগের এলিমেন্টগুলো কোথায় বসে সেটা হচ্ছে সেই অনুযায়ী, যে সেই প্লেসমেন্ট অনুযায়ী পরের এলিমেন্টগুলো ওই হিসাবে বসতে থাকবে। এরপরে হচ্ছে যে স্টিকি স্টিকি জিনিসটা হচ্ছে অনেকটা দুইটা আপনার যেই ইয়ে আছে পজিশনের যেই ভ্যালু, একটা হচ্ছে রিলেটিভ আর একটা হচ্ছে ফিক্সড। তো এটা হচ্ছে দুইটার হাইব্রিড একটা ফর্ম, ঠিক আছে। এখন রিলেটিভ জিনিসটা কি হচ্ছিল, মানে ওই যে স্ক্রল করার একটা ব্যাপার, মানে নর্মাল যে পজিশন ছিল সেই নর্মাল পজিশন থেকে আমি সেটাকে একটু মুভ করতে পারি। আর হচ্ছে ফিক্সড যেটা ছিল সেই ফিক্সডের হচ্ছে স্ক্রল বারটা থাকতো, কিন্তু স্ক্রল করলেও দেখা যেত যে ওই ভিউ পোর্ট যেটা বলছে যে ইন্টারফেসটা আমি ডিসপ্লে করছি সেটা দেখা যাচ্ছে স্ক্রিনটা সরছে না, বরং সেই স্ক্রিনটা থেকে যেত। তো এইখানে স্টিকি জিনিসটা হচ্ছে যে আমার দুইটা জিনিস আমাকে সাপোর্ট দেবে, যদি প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে সরে এদিক ওদিক সরিয়ে হচ্ছে আমি জিনিসটা দেখতে পাবো, আর যদি স্থির করা থাকে তাহলে কিন্তু আমি সেটা হচ্ছে স্থির দেখতে পাবো, ঠিক আছে। তো এখানে যেটা হয় যে আপনার যে হেডারগুলো আছে সেই হেডারগুলো স্কেল করা যেতে পারে। তারপরে হচ্ছে যে যদি আপনি কোনো একটা জিনিস এখানে ফিক্সড করে দেন যে টপ হলো জিরো জিরো পিক্সেল, ঠিক আছে, তাহলে সেখানেই কিন্তু স্টিক্স হয়ে যাবে এখানে। তো এরকম করে আমরা হচ্ছে যে যদি আমরা চেঞ্জও করতে চাই, যদি টপ এখানে যেমন এক্সাম্পল একটা বলা আছে একটা ক্লাস ধরে যে টপ লেফট 100 পিক্সেল করে দেওয়া আছে, এটা চাইলে লেফট বা বটম বিভিন্ন দিকে আপনি হচ্ছে ডিফাইন করে দিতে পারেন। আর অবশ্যই স্টিকি যেই পজিশনটা আছে সেটা হচ্ছে যে প্যারেন্ট কন্টেনারটা থাকবে সেটার মধ্যে হচ্ছে এটা কাজ করবে, ঠিক আছে। আর প্যারেন্ট যেটা থাকবে সেটা কিন্তু হচ্ছে ওভারফ্লো হলে আবার একটা সমস্যা, ঠিক আছে। তো এটাও একটা মাথায় রাখার জিনিস যে প্যারেন্ট যেটা থাকবে সেটা যেন ওভারফ্লো না হয়। তার ওভারফ্লো যদি এমনটা হয় যে ওভারফ্লো হিডেন করা আছে তাহলে নেক্সটে যে পোর্শন সেটা কিন্তু আবার আসবে না। তো এটা হচ্ছে সেকেন্ড স্লাইডটা হয়ে গেলো। আরেকটা পিডিএফ আছে যেটাতে হচ্ছে সিএসএস এর বেসিক যে জিনিসগুলো আমাদের দরকার পড়ে। হ্যালো, হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে যে পিডিএফ ফাইলটা আছে সেটা হচ্ছে যে মেইনলি যারা সিএসএস এ কাজ করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এগুলো লাগবে, যে কী কী জিনিস বেশি দরকার পড়ে, ঠিক আছে। যেমন হচ্ছে কালার করা দরকার হতে পারে। এখন কালারের জন্য আমাদের সিনট্যাক্স কী হতে পারে, এটা হচ্ছে জাস্ট আগের দুটো যে স্লাইড ছিল সেটারই হচ্ছে একটা সামারি করে রেখে দিছি এখানে। যেমন কালার, সেটার জন্য সিনট্যাক্স কী হতে পারে যে সিলেক্টরের সাথে হচ্ছে প্রপার্টি কোলন ভ্যালু আমরা দিয়ে দিতে পারি। এখানে হচ্ছে একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে যদি ফন্ট ফ্যামিলি আমি ইউজ করি সেই ফন্ট ফ্যামিলির জন্য সিলেক্টর থাকবে। তারপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি যদি এরকম একাধিক ইউজ করি তাহলে এরকম কমা সেপারেটেড করে দিয়ে তারপরে হচ্ছে যে একটা ফন্ট ফ্যামিলির যে নাম সেটা হচ্ছে আমরা দিয়ে দিতে পারি এরকম। এখানে হচ্ছে একটা এক্সাম্পল দিচ্ছে যে ফন্ট ফ্যামিলি দুটো নাম বা তিনটা নাম এরকম। এরপর হচ্ছে ফন্ট সাইজে দিলেও ঠিক সেমভাবে সিলেক্টর সিলেক্ট করে ফন্ট সাইজ সেটা পিক্সেল ভ্যালু এখানে দিয়ে দিল। তারপরে হচ্ছে এখানে আরেকটা দেখেন ফন্ট সাইজ এখানে দিয়ে দিচ্ছে। তারপরে যখন ফন্ট স্টাইল আমি দিচ্ছি তখন এখানে ফন্ট স্টাইল বিভিন্ন রকম হতে পারে, ইটালিক বা অন্য কিছু, বোল্ড হইতে পারে, ঠিক আছে। তো সেটা হচ্ছে এখানে সিলেক্ট করে দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে ফন্টের ওয়েট, হ্যাঁ ওয়েট হচ্ছে যে থিকনেসটা কত হবে, ফন্ট যেটা থাকবে সেই ফন্টের থিকনেস, এটা হচ্ছে আপনি বিভিন্ন রকম নিউমেরিক ভ্যালু বা হচ্ছে নর্মাল বোল্ড এভাবেও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। যেমন এখানে নিউমেরিক ভ্যালুর কথা বলা হচ্ছে, যদি 100 দেন তাহলে নর্মালের মতো বা হচ্ছে অনেকটা থিন টাইপের হবে, আর যদি 900 তুলে দেন তাহলে সেটা অনেক বেশি বোল্ড করে দেখাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে টেক্সট অ্যালাইন বিভিন্ন রকম হতে পারে, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে জাস্টিফাই ইউজ করা হচ্ছে।
সেটা কীরকম, যে লেফট রাইটে সেম ধরনের আপনার নেবে, গ্যাপ নিয়ে, মার্জিন নিয়ে কাজ করবে। এরপর হচ্ছে টেক্সট ডেকোরেশন, যে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রো, ঠিক আছে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন এই প্রপার্টিটার মাধ্যমে করা হবে, ঠিক আছে। টেক্সট ডেকোরেশন যেমন হচ্ছে এখানে এ, মানে হচ্ছে যেই অ্যাঙ্কর ট্যাগগুলো আমি ইউজ করবো সেই অ্যাঙ্কর ট্যাগের টেক্সট ডেকোরেশন দিয়ে রাখলাম যে আন্ডারলাইন, সেটা তো অটোমেটিক্যালি আন্ডারলাইন নিয়ে নেবে। ওকে, এরপরে হচ্ছে এখানে একটা কোনো ক্লাস ধরে সেই ক্লাসের নাম দিয়ে তার উপরে একটা লাইন থ্রু চলে যাবে এরকম। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে বাই ডিফল্টে যদি আমরা নেই কোনো একটা টেক্সট লিখি, তাহলে ফার্স্ট যে লেটারটা থাকে সে ফার্স্ট লেটারটা নেয় হচ্ছে ক্যাপিটালে, আর বাকিগুলো হচ্ছে স্মলে চলে যায়। এখন এটাতে যদি আমি কোনো একটা ডিফারেন্স নিয়ে আসতে চাই, এই প্রপার্টিটার উপরে যদি কোনো একটা ডিফারেন্স নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে আমি করতে পারি। যেমন হচ্ছে যদি ক্যাপিটালাইজ করতে চাই, তাহলে প্রত্যেকটা যেই লেটার ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো হচ্ছে ক্যাপিটালাইজ হবে। যদি আপার কেস করতে চাই, ক্যাপিটালাইজ আর আপার কেসের মধ্যে পার্থক্য আছে। ক্যাপিটালাইজ মানে হচ্ছে ফার্স্ট লেটার অফ এ ওয়ার্ড উইল বি ক্যাপিটালাইজ, ঠিক আছে। আর যদি আপার কেস করতে চাই, তাহলে পুরো যে ওয়ার্ডটা আছে বা পুরো যে টেক্সট আছে সেটার সবগুলো লেটার হয়ে যাবে আপার কেসে। আর যদি লোয়ার কেস বলি, তাহলে এর প্রত্যেকটা যতগুলো লেটারগুলো আছে প্রত্যেকটা লেটার লোয়ার কেসে চলে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে সিলেক্টর টেক্সট ট্রান্সফর্ম আপনারা হচ্ছে আপার কেস লোয়ার কেস যে কোনো একটা ভ্যালু ইউজ করে দিতে পারেন। এরপরে হচ্ছে লাইন হাইট। লাইন হাইট হচ্ছে যে আমাদের যে লাইনগুলো থাকবে, প্রত্যেকটা যে লাইন, সেই লাইনগুলোর হাইট কতটুকু করে হবে, ঠিক আছে। মানে একটা তো ফন্টের হাইটের অনুযায়ী তো লাইনের হাইটগুলো হবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী লাইন হাইট কত হবে সেটাও সেট করে দিতে পারে। এরপর হচ্ছে লেটার স্পেসিং, প্রত্যেকটা যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডের ভিতরে যে ক্যারেক্টারগুলো থাকছে বা লেটারগুলো থাকছে, সেই লেটারগুলো কতটুকু গ্যাপ করে নিয়ে থাকবে সেটারও ভ্যালুগুলো ইউজ করতে পারে। মানে আমরা যেগুলো ওয়ার্ডে দেখতে পাই সেটা হচ্ছে এখানে সিএসএস ফাইলের মাধ্যমে মেনটেন করতে পারে। যে পিক্সেল ভ্যালু এখানে যেমন সেট করা আছে 2 পিক্সেল, ঠিক আছে। তো সিমিলার ভাবে আমরা যদি ওয়ার্ড স্পেসিং করতে চাই, একটা সেন্টেন্সের ভিতরে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের ভিতরে কতটুকু গ্যাপ করে দেওয়া থাকবে সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং দিয়ে আমি দেখতে পারি। এটাও হচ্ছে একটা এক্সাম্পল দেখানো আছে যে পি ওয়ার্ড স্পেসিং 5 পিক্সেল, ঠিক আছে। এরপরে হচ্ছে যদি বিভিন্ন রকম ডিরেকশান দেখাতে চাই, যে টেক্সটের ডিরেকশান কোন দিকে হবে, ঠিক আছে, রাইট টু লেফট, লেফট টু রাইট, বিভিন্ন রকম। তো এটা হচ্ছে একটা ভাবে আপনি হচ্ছে ডিরেকশানটা দিতে পারেন। এখন নর্মালি যেটা হয়, আমরা যখন কোনো একটা টেক্সট লিখি দেখা যায় যে একটু লেফট থেকে রাইটের দিকে শিফট করে, তো এটা হচ্ছে আপনি ডিরেকশানটা বলে দিতে পারেন যে এলটিআর অর আরটিএল। তারপর হচ্ছে আমরা প্রায় শেষের দিকে, এখানে হচ্ছে যে হোয়াইট স্পেস যেটা আছে, মানে বিভিন্ন রকম যে হোয়াইট স্পেসগুলো থাকে আপনাদের, তো যেমন ধরুন এখানেও কিছু কিছু জায়গা ফাঁকা, এখানেও কিছু কিছু জায়গা ফাঁকা, এই যে জায়গাগুলো আছে, তো এই বা হচ্ছে বিভিন্ন রকম যেই দুইটা প্যারাগ্রাফের মাঝখানেও কিছু গ্যাপগুলো আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে লাইনের পরে কিছুটা গ্যাপ থেকে আরেকটা লাইন আসে, এই যে হোয়াইট স্পেসগুলো আছে সেগুলো হচ্ছে কীভাবে হ্যান্ডেল করা হবে একটা টেক্সটের ভিতরে, বা হচ্ছে যে পরের লাইনে আপনার যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে শিফট করতে দেবে কি দেবে না, এই জিনিসগুলো হচ্ছে এখানে হোয়াইট স্পেস কন্ট্রোলের মতো আপনি সেটা করতে পারেন। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে। লাস্টে এসে একসাথে হচ্ছে কিছু কম্বাইনলি এই জিনিসগুলো দেখানো হচ্ছে যে সব টেক্সটগুলো আমি একটার মধ্যেই দেখা দিতে পারি। যেমন হচ্ছে H1 দিয়ে সব ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট ওয়েট, কালার, টেক্সট লাইন, টেক্সট ডেকোরেশন, লাইন হাইট, লেটার স্পেসিং, সবগুলো একটার ট্যাগের আন্ডারে প্রপার্টিগুলো দিয়ে দিলাম, তারপরে ভ্যালু, ঠিক আছে। তো এইভাবে দিলে দেখা যাবে কাজ অনেক কমে গেছে। এই তো এই হলো মোটামুটি সিএসএস থেকে আপনাদের বর্ণনা। আরও ছিল, আপনার যদি পুরো W3 স্কুল থেকে দেখানো হতো তাহলে আরও কিছু আসতো, সেখান থেকে যেহেতু সময় কম শর্টকাট করে এখানে হচ্ছে সিএসএস ফাইলে দেখানো হচ্ছে। এরপরে যদি আপনারা হচ্ছে W3 স্কুলটা একটু ওপেন করেন, আমার মনে হয় যে খুব বেশি নতুন কিছু পাবেন না, বা নতুন কিছু পাইলেও সেটার সাথে আপনারা সহজেই ওইটার সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, ঠিক আছে। মেন জিনিসগুলো যেগুলো হলো এই 3টা ফাইলই, বা হচ্ছে যে 2টা পিপিটি গেল আর হচ্ছে যে একটা পিডিএফ, এই 3টার মধ্যে কিন্তু কভার হয়ে যাবে।